যে শুনলেন ইমোশন অমুক তমুক, আচ্ছা ক্যান্সারের পেছনে ইমোশনের কোনো ভূমিকা আছে? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। ক্যান্সারের পেছনে ইমোশনের ভূমিকা আছে কি নেই? এই কেসটা তার কিছুটা হদিস দেবে বলে আমার মনে হয়। বই খুললে কিন্তু বইয়ে কোনো হদিস নেই। বইয়ে নানা রকম তথ্য প্রমাণ ইত্যাদি ইত্যাদি দিয়েছে। কি কি দিয়েছে সে আপনারা জানেন আমাকে ভালো। আমি কিন্তু এক মনে খুঁজে চলেছি, সেই পেশেন্ট সারেনি। এরপরেও আরো কয়েকজন ব্রেস্ট ক্যান্সারের পেশেন্ট, তারাও কেউ সারেনি। এই পেশেন্ট সেরে যায়নি, কিন্তু এর কিছু ডেভেলপমেন্ট আমার মনে হয় এইটা বললে বোধহয় আমরা নতুন করে ভাববো। এই পেশেন্টের হাজবেন্ড ছিলেন নার্সিসিস্টিক, তার ছেলের কাছ থেকে আমি শুনেছি। পেশেন্ট বলেছিলেন, তার ছেলে বলেছিলেন যে বাবাকে ভেরিট্রাম দিয়ে আমি অনেকদিন সুস্থ রেখেছিলাম। তাহলে হাজবেন্ড যার নার্সিসিস্টিক, তার স্ত্রীর মানসিক অবস্থাটা কেমন হতে পারে? এটা কিন্তু রুগী বলছেন না, কোথাও লেখাও নেই সেইভাবে। ওইখান থেকে কিন্তু আমার চিন্তা ভাবনা শুরু হয়েছিল। যাই হোক, প্রথমে আমি যেটা করেছি, যেটা সকলে করেন, আমিও করেছি। এইখানে একটা হিস্ট্রি আমি পেয়েছিলাম যে তার লেফট ব্রেস্টে দুবার অ্যাবসেস হয়েছিল এবং সেখানে অপারেশনও করতে হয়েছিল। আমার ওইটা স্ট্রাইক করলো। এখানে আমি ডিটেলটা যাচ্ছি না, ডিটেলটা আমার হাতে নেই এখন। আমি তাকে ফসফরাস দিয়েছিলাম। ফসফরাসে খুব ভালো, ব্যথাটা তো কমে গেল ইত্যাদি, বেশ হয়। লেফট ব্রেস্টে হয়েছে, দুবার অ্যাক্সেস হয়েছে, এইসব বৃষ্টি আর 2-4টে ওই যে ঝাল থেকে যায় ইত্যাদি ইত্যাদি দিলাম, কেটে গেল কিছুদিন। তারপরে কিছুদিন পরে একদিন মানে সময়টা আমার মনে নেই, এখানে লেখা নেই, কারণ সবটাই ফোনে কথা হয়েছে। এবার একদিন বোধহয় সন্ধ্যে নাগাদ, আমি তখন বাসে ফিরছি, সেই সময় তার ফোন পাই। মায়ের প্রচন্ড কষ্ট হচ্ছে, ব্লিডিং হচ্ছে, কিছু একটা ওষুধ বলুন। কি ওষুধ বলবো, প্রথম কোথায় কিছু একটা বলেছিলাম। 2 ঘন্টা পরে আমি বাড়ি ফিরলাম, বাড়ি এসে খোঁজ দিলাম, কোনো চেঞ্জ হয়নি। তখন হিসেব করে দেখলাম, আচ্ছা জিজ্ঞেস করলাম, আচ্ছা কটা থেকে শুরু হয়েছিল? তখন বললো যে মোটামুটি সন্ধ্যে 6টা। আচ্ছা ঠিক আছে। এবারে কিন্তু রেপার্টারির সাহায্য নিয়েছি। রেপার্টারির সাহায্য নিয়ে এবারে ওষুধ কি দেওয়া যায় আমি দেখলাম পালসেটলা আসছে। পালসেটলা আসলেই হবে না। এইবারে কিন্তু লেফট ব্রেস্ট আর আমি গুরুত্ব অতটা দিচ্ছি না। সন্ধ্যেবেলা 6টা, ওইটাকে ধরেছি। আর যেটা এইবার কিন্তু আমি প্রত্যেকটা ক্ষেত্রে যেটা করেছি, সাপ্রেশন অফ অ্যাঙ্গার, এলিমেন্টস অফ অ্যাঙ্গার, এলিমেন্টস অফ অ্যাঙ্গার, এইটাকে আমি ধরেছি প্রত্যেকবার। আমি জানি এই কোথায় হোমিওপ্যাথিরা বোধহয় করেন না, কারণ এটা বইয়ে লেখা নেই। রাইট লেফট আর দেখছি না, অ্যাঙ্গারটাকে আমি ধরছি। কারণ যার হাজব্যান্ড নার্সিসিস্টিক, তিনি আজীবন কিরকম মানসিক অবস্থার মধ্যে কাটিয়েছেন, এইটা হচ্ছে বড় কথা। এখানে আরো অনেক ওটাকে দীর্ঘায়িত করা যায়, তবে পেশেন্টের যে মানসিকতা, পেশেন্ট চুপচাপ থাকে। তার মানে কি, ভেতরে একটা অ্যাঙ্গার ওনার থাকতো, এলিমেন্ট ফ্রম অ্যাঙ্গার। আমি পালসেটলা দিলাম। পালসেটলা দেওয়ার বোধহয় উইদিন হাফ অ্যান আওয়ার কমে যায়। কয়েকদিন গেল, এর পরবর্তী ওষুধটা বোধহয় এর সময়ের মধ্যে দেখা গেল প্রায় 150 ম্যাগট হয়েছে। 150 ম্যাগট। আমি ভাবলাম আর বোধহয় আমি কিছু করতে পারবো না। ভয়ঙ্কর দুর্গন্ধ হচ্ছে, ভয়ঙ্কর যন্ত্রণা হচ্ছে। 150 ম্যাগট বার করা হয়েছিল। আবারও তখনকার যা যা সিমটম, আমার এখন কিন্তু কিছু খেয়াল নেই, ওইটা ধরেছি, প্লাস সাপ্রেসড অ্যাঙ্গার, এলিমেন্টস অফ অ্যাঙ্গার, আবার ওইটাকেই ধরছি। লাইকোপোডিয়াম দেওয়া হলো। লাইকোপোডিয়াম দেওয়ার 3 সপ্তাহের মধ্যে উন্নতি হয়ে গেল। কিছুদিন চললো। আবার কিছুদিন পরে একদিন বিকেলের দিকে আমি তখন পড়াশোনা করছি, হঠাৎ তার ফোন, স্যার ভয়ঙ্কর যন্ত্রণা হচ্ছে, একদম পাগলের মতন,
আমি বললাম, তুমি যাও, দেখে এসে কথা বলো। তুমি ফোনে শুনে বলছো, তুমি যাও, শোনো, আমি বাড়িতে আছি। সে আবার বাড়ি গেল, গিয়ে দেখে এসে স্যার মা পাগলের মতন ছটফট ছটফট করছে, আর বলে আমি বাড়বো না। আবার সিমটম দেখলাম, আবার ওদের রেপার্টারি সাহায্য নিলাম। আমি দেখলাম ল্যাকেসিস কোথায় হতে পারে, কিন্তু আমার মনে হলো না, আমি ল্যাকেসিস আমি দেবো না, এক্ষুনি এই অবস্থায় আমি ল্যাকেসিস দেবো না। পেশেন্টের মেন্টালিটি কিন্তু, ডিসপোজিশন কিন্তু ল্যাকেসিসের নয়। এখানে একটা বলে রাখা ভালো, ওই যেমন বলা আছে না বেলেডোনার ক্রনিক হলো ক্যালকেরিয়া, সেরকম ল্যাকেসিসের অ্যাকিউট হলো বেলেডোনা। আমি বেলেডোনা দিতে বললাম। 10 মিনিট পরে ফোন করছে সে, স্যার মিরাকল হয়ে গেছে, 5 মিনিটের মধ্যে মা সুস্থ হয়েছে। ভয়ঙ্কর রক্ত পড়ছিল এবং মানে তার সেই অনুপাতে যন্ত্রণা। ভগবানের কাছে কথা বললাম যে যাক, এই যাত্রায়ও রুগী উন্নতি পেলেন। বেলেডোনায় উন্নতির পরে আমি বললাম, এবার তুমি ল্যাকেসিস দাও। ল্যাকেসিস দেওয়া হলো, একটা রুগী দেওয়া হয়েছিল, বেশ কদিন ভালো থাকলে। বেশ কদিন ভালো থাকার পরে তারপরে আবার একদিন এরকম স্যার আবার যন্ত্রণা হচ্ছে। আমার সঙ্গে কিন্তু রুগীর দেখা হচ্ছে না। এবারে সম্ভবত আমি দিয়েছিলাম ফেরামেট দেওয়াতে একটু সময় লাগলো। পরের দিন সকালে শুনলাম উন্নতি হয়েছে, রক্ত বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তদানীন্তন সিমটম প্লাস এলিমেন্ট ফ্রম অ্যাঙ্গার, এইটা আমি বলতে চাই। সাইকিয়াট্রি এই সাহায্য আমাকে করেছে, এইটা সাধারণত করা হবে না। কারণ আমার দুঃখ রয়ে গেছে, আমি সেই পেশেন্টকে সারাতে পারিনি, সিমটম ধরে দিয়েছি, কিছু করতে পারিনি। আরো কয়েকটি পেশেন্টকে ব্রেস্ট ক্যান্সারের আমি ট্রিটমেন্ট করেছি, কাউকেই সুস্থ করতে পারিনি। তখন থেকে আমার কেন হচ্ছে না এই কারণ খুঁজতে গিয়ে অবশেষে আমি জানতে পেরেছি অ্যাঙ্গারের একটা ভূমিকা থাকে, যেটা তথাকথিত কোনো বইয়ে লেখা নেই। যার জন্য প্রত্যেকবার প্রেসক্রিপশন করছি, প্রত্যেকবার আমি যা সিমটম পাচ্ছি তার সঙ্গে এলিমেন্ট ফ্রম অ্যাঙ্গার এইটাকে ধরেছি। অ্যাঙ্গার কভার করছে না, ওই ওষুধ বাতিল করে দিয়েছি। বিশ্বাস না হয় ছেলে বসে আছে, জিজ্ঞাসা করে নেবেন। এবং সে আজকে মায়ের ছবিটাও তুলে এনেছে, ব্রেস্ট ক্যান্সারের ছবিটা, আপাতত পেনলেস। এইভাবে বেশ কিছুদিন চলার পরে এইবারে কয়েকদিন আগে সে আমাকে ফোন করছে, স্যার এবার কিন্তু ওই হাত তুলতে শুরু করেছে। আমি বললাম, এইবার তো মেটাস্টেসিস হচ্ছে, এইবার তো আর রক্ষা হবে, দেখা যাক। এবার কিন্তু আমার মনে হলো যে আমি এর আগে যে ওষুধগুলো দিয়েছি মোটামুটি প্রত্যেকবার অ্যাঙ্গারকে কভার করে দিয়েছি, এইবার বোধহয় আমাকে অন্য চিন্তা করতে হবে। আমি দেখলাম বলছে পেশেন্ট আর কোনো কষ্ট নেই, ব্যথা যন্ত্রণা, রাত্রে অনিদ্রা, কিচ্ছু নেই। অথচ পেশেন্ট যখন প্রথম এসেছিলেন তখনই তীব্র যন্ত্রণা ছিল, 6 মাস না 8 মাস আগে। এবার আমাকে ভাবতে হচ্ছে তাহলে আমি কি ধরবো। এবার আমি ধরলাম বেসিক প্যাথোলজি কি আছে। বেসিক প্যাথোলজি হচ্ছে রিট্রাকশন অফ দি নিপল, আমি ওইটাকে ধরলাম। আর ধরলাম ওই যে হাতটা খুলে যাচ্ছে, এটা তো এবার মানে না শুধু হাতটা খুলছে না, এবার লেফট থেকে রাইট ব্রেস্টে ট্রান্সফার হয়েছে, এবং লেফট ব্রেস্ট ইয়ের জন্য এই এলবো জয়েন্টটা বেশ ফুলে গেছে, পাও ফুলে গিয়েছিল। আমার মনে হলো আরো কিছু ইয়ে ছিল, সবটা এখন মনে পড়ছে না। এবারে আমি দেখলাম যে আর অ্যাঙ্গারকে কভার করার বোধহয় দরকার নেই। এবার আমি 1 সপ্তাহ আগে তাকে দিয়েছি সালফার 6। আজকেই বলেছে মার হাতের খোলা কমে গেছে। এইখানে কিন্তু আমি মায়াজামে এসেছি, এইখানে মায়াজাম সালফারের মধ্যে কিন্তু এই সাপ্রেশন অফ অ্যাঙ্গার অত প্রবল নেইও। আর এইবারে কিন্তু আমি অ্যাঙ্গারকে আর ধরিনি। এবার আমার মনে হয়েছে যে এবার মায়াজামের কথা ভেবে অ্যান্টিসোরিক ওষুধ হিসেবে আমি সালফার 6 দিয়েছি 1 সপ্তাহ আগে। খোলা কিন্তু কমে গেছে, হাতের খোলা। আমার বক্তব্য, রোগী সুস্থ হয়ে যায়নি, 8 মাস রোগী ভালো আছে। আজকেও জিজ্ঞেস করছি, মা খাচ্ছেন, ঘুমাচ্ছেন, ওজন কমেনি, বাড়ির কাজকর্ম করছেন। একটা রুগীকে, এবং আমার এই সম্বন্ধে দেখাও হয়নি,
শুধু সাইকিয়াট্রিক নলেজটাকে কাজে লাগিয়ে যে হাজবেন্ড যদি নার্সিসিস্টিক হয় তাহলে স্ত্রীর কি রকম জীবনধারা হতে পারে, এইটা বাদ দিয়েছিলাম আগের কেসে। জানতাম না, তার জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে, আমার চরম পরিশ্রম করতে হয়েছে, খুঁজে বার করতে হয়েছে কি বাদ পড়ে গেছে। কারণ হোমিওপ্যাথি যা যা সিমটম দেয় তাই সে অনুযায়ী কাজ দেখায়। কেন এখানে হয়নি আমি কিন্তু সেটা বিস্মরণ হয়নি আমার, আমি কিন্তু আজও ভেবে চলেছি এই কেসটা হলো তার প্রমাণ। তাহলে ইমোশন একটা কারণ, একটা কথা কিন্তু সাধারণ বইয়ে যেটা দেখা যায় ক্যান্সার হলে ডিপ্রেশন হয়, ক্যান্সার হলে কারণ হায়রে জীবন তো সীমিত, আর তো কদিন বাঁচবো, এটা একটা দিক। কিন্তু আজীবন সাপ্রেশন অফ অ্যাঙ্গার ওইটাও কিন্তু ক্যান্সারের দিকে টার্ন করতে পারে, এরকম আরো কেসের কথা আমার জানা আছে। সবগুলো চিকিৎসা করা সম্ভব হয়নি, কিন্তু এই কেসটি কিন্তু একটি খুব প্র্যাকটিক্যাল উদাহরণ বলে আমার মনে হয়েছে। কাজেই এইখানে যে মায়োজমেটিক ব্যাকগ্রাউন্ড, আমরা প্রথমেই হয়তো একটা অ্যান্টিমায়োজমেটিক ওষুধ দিয়ে দিলাম, যদি সেরকম উপযুক্ত গ্রাউন্ড থাকে হয়তো ভাববো 20 বছর আগে ওইসব করেছি, এখন আগে ভাবি তার জীবনধারাটা কি, কি জীবন তার সারা জীবন চলেছে, কেন এই বয়সের পর শুরু হলো, তার ব্যাকগ্রাউন্ডে আর কিছু আছে কি, ব্যাকগ্রাউন্ডে সব কিছু নেই, কি খান অমুক তমুক হ্যান ত্যান, কিন্তু তার মনের খবর তো নিই না। তো কাজেই যেটা বলেছিলাম স্ট্রেস কজেশন আর স্ট্রেস অনুযায়ী তো সিমটমটা ডেভেলপ করছে, যেরকম স্ট্রেস থাকবে সে অনুযায়ী সিমটম ডেভেলপ করছে। ডিসপোজিশন, এইখানে এই পেশেন্টকে কিন্তু ল্যাকেসিসের ডিসপোজিশন নয় বলে কিন্তু আমি ল্যাকেসিস সেই সময় দিইনি, বেলেডোনা দিয়েছিলাম, যে এই পেশেন্টের কিন্তু ডিসপোজিশন যদি আমি এখন ল্যাকেসিস দিই বোধ হয় আজকে ভালো থাকবে, কালকে বলবে আবার রক্ত করছে, কিন্তু সেই মুহূর্তে বেলেডোনা দেওয়াতে কিন্তু মিরাকেল হয়েছিল। 4 মাস আগের ঘটনা বোধ হয়, পেশেন্ট কিন্তু 5 মিনিটের মধ্যে, এবং বেলেডোনা যেমন কাজ করে এরকমই করে। তাহলে আমার মনে হয় আমরা যদি এই দৃষ্টিকোণ থেকে ভাবি তাহলে বোধহয় আমাদের নতুন করে ভাবার জিনিস আছে। আমার বুকের ভেতরটা ভীষণ একটা চাপা দুঃখ ভরে যায় যখন আমি ওয়েস্ট ব্যাংক হসপিটালের পাশ দিয়ে আসি, এখানে নতুন ক্যান্সার হসপিটাল তৈরি করছে, আর হোমিওপ্যাথ কি করছে, দুঃখে ভরে যায় বুকটা, যে লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়েও পেশেন্টটা কিন্তু হয়তো আলটিমেটলি বাঁচবে না। সেই হ্যানিম্যানের লেখা সেই ফার্স্ট অ্যাকুইজিশনের কথা, পেশেন্টের জন্য যা যা করার শক্ত হয়েছে কিন্তু পেশেন্ট আছে নিজেটা ফার্স্ট অ্যাকুইজিশনে বলেছেন। আজও আমরা জানি অনেক পেশেন্টই কিন্তু ভিটামাটি বিক্রি করে তারপরেও কিন্তু পেশেন্ট বাঁচাতে পারে না। আমরা তো এটা কিছুটা করতে পারি, এই পেশেন্টকে তো 8 মাস বাঁচানো গেছে, যদি রেগুলার দেখে দেওয়া হতো, যদি আরো পেশেন্ট কাছাকাছি থাকতেন, অন্যান্য ক্রাইটেরিয়া সব যদি ফুলফিল করা যেত, বোধহয় হোমিওপ্যাথিতে আরো একটু ভালো ফল করা যেত। যাই হোক, সকলে ব্যস্ত হয়ে গেছেন, আমি আজকে এই 3টে প্রশ্নের উত্তর দিয়ে এখানে বক্তব্য সমাপ্ত করছি। আমার মনে হচ্ছে আপনারা ভাবুন, আমি দেখেছি আমি একটা ব্যাঙ্গের খোরাক হয়েছি কোনো কোনো জায়গায়, সবে তো সাইকিয়াট্রি। বন্ধু একবার প্রশ্ন করুন, পরপর প্রশ্ন করে জানুন যে ভেতরে কি। আমি গত 20 বছর এতে কেন মন প্রাণ দিয়েছি। আমি জানি এই কেসটিতে কেউ অ্যাঙ্গারের কথা ভাববেন না, কারণ এখানে কোথাও অ্যাঙ্গার নেই, এলিমেন্টস অফ অ্যাঙ্গার নেই। আর একবার হয়তো ভাববেন, কারণ এখানে আমি যা লিখেছি সাপ্রেসড অ্যাঙ্গার একবার আছে, কিন্তু প্রত্যেকটা স্টেপে স্টেপে আমি অ্যাঙ্গার ধরেছি। কেন? ওই একবার অ্যাঙ্গার ধরে হবে না, আজীবন তার জীবনের 50 বছর কেটে গেছে ওই সাপ্রেসড অ্যাঙ্গার করতে করতে আজকে জীবনের শেষে তার ক্যান্সার হয়েছে। একবারে অ্যাঙ্গারের এফেক্ট দেখালে হবে না। কাজেই আমার মনে হয়েছে এই দৃষ্টিকোণ থেকে যদি আমরা ভাবি, আমাদের বোধহয় নতুন গবেষণার অনেক কিছু আছে। এ নয় যে বইয়ে অমুক লিখতে দিয়ে দাও, রেপার্টারিতে অমুক মেটেরিয়াল অমুক মডালিটিটা পেলাম দিয়ে দাও। এইখানে কিন্তু এই কেসটিতে যা বলেছি তা কিন্তু আমি বলিনি যে বইয়ে আছে দিয়ে দাও, বইয়ে আছে, আমি কিন্তু তা বলিনি। আমার মনে হয়েছে এই দৃষ্টিকোণ থেকে যদি আমরা ক্যান্সারের কথা ভাবি,
ঠিক সমানভাবে আরেকটি কেস, আরেকটি বিষয়, সেটা হচ্ছে হাইপার টেনশন। আজকে হোমিওপ্যাথের ঘুমানোর কথা নয়, কারণ প্রতিটি পেশেন্টের কাছে, ডাক্তারের কাছে কিছু না কিছু হাইপার টেনশনের রোগী আছে, এবং আমরা বলি হ্যাঁ হ্যাঁ হাইপার টেনশনের ওষুধটা ছিল, ওটা বন্ধ করবেন না, ডাক্তারবাবু আপনি দিন না। আচ্ছা রাওয়ালপিন্ডিয়া মাদার খান, এটা কি হোমিওপ্যাথি নাকি? এই হোমিওপ্যাথির জন্য আমরা গর্ব করি? আজকে হোমিওপ্যাথির উচিত হাইপার টেনশনের ওষুধ বার করা, গবেষণা করে। যদি তা না হয়, আমাদের জন্য রাত্রে ঘুম না থাকে। আর বলবো না, বড় বড় কথা বলছি হয়তো।